কোন বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটি হলো গতিশক্তি। আমরা গতিশক্তির ক্ষেত্রে মূল ইকুয়েশনটি পাবো হলো হাফ এমভি স্কয়ার, অর্থাৎ হাফ গুণন ভর গুণন শেষ বেগের উপর যে অংশটি আসবে সেটির উপর স্কয়ার, অর্থাৎ গতিশক্তি সমান হাফ গুণন ভূমি গুণন বেগ, মানে ভর গুণন বেগ আর কি। এজন্য আমরা লিখি হলো হাফ এমভি স্কয়ার। তো আমি এটার ক্যালকুলেশন করে মূলত এটির যে প্রুফড অংশ সেটি কিন্তু আপাতত নিয়ে আসছি না, এটি যেহেতু রিভিশন মূলক ক্লাস, সে কারণে শুধুমাত্র এর মূল ক্যালকুলেশনটি নিয়ে আমি তার যে মূল ইকুয়েশনটি আসছে সেটি শুধু দেখাই দিচ্ছি, যে গতিশক্তি কে ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে হাফ এম এটি কিন্তু ধ্রুবক। হাফ এম ধ্রুবক হওয়ায় আমরা অনায়াসে কিন্তু বের করতে পারি যে এই অংশটাকে যদি আমরা ধ্রুবক ধরি তাহলে লিখতে পারি গতিশক্তি এর বেগের বর্গের সমানুপাতিক। এই বিষয়টি কিন্তু আমরা এখানে লিখতে পারবো। আমাদের এখানে এরপরে যেটা আছে যে গতিশক্তিকে যদি আমরা একটু পরিবর্তন আকারে দেখাই ভরবেগের মাধ্যমে, তাহলে তখন কিন্তু আমরা ইকুয়েশনটাকে অনায়াসেই এই সমীকরণের মাধ্যমে ট্রান্সফর্ম করে দেখাতে পারি যে কে ইজ ইকুয়াল টু পি স্কয়ার ভাগ টোয়াইস এম। এটি গতিশক্তি এবং ভরবেগের মধ্যে রিলেশন। এই রিলেশন জানো তো তুমি? এটা কি এটা তো কোনো প্রবলেম নাই? আনমিউট করে কথা বলো। না স্যার। আচ্ছা ঠিক আছে। তো এরপরে লেখা আছে বিস্ফোরক বলের দরুন গতিশক্তি। আসলে বিভিন্ন বিস্ফোরণ বিভিন্ন জায়গায় হয়, যেটি হয়তো আমাদের অনাকাঙ্ক্ষিত, কিন্তু তারপরেও সেখানে কিন্তু গতিশক্তির যে বিষয়গুলো থাকে সেটা আমাদের একটু ক্যালকুলেশনে দেখতে হবে, এবং সেখানেও নিউটনের তৃতীয় সূত্রটি কিন্তু প্রয়োগ হয়। আমি একটু কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এই জায়গায় দুইজন দাঁড়িয়ে গল্প করতেছে। এখন এরা যদি পরস্পরকে যদি কোনো এক সময় ধাক্কা দেয়, প্রচন্ড ভাবে ধাক্কা দিয়ে এরা পরস্পর থেকে দূরে সরে চলে গেল, তাহলে বিষয়টা কিন্তু এরকম ঘটলো যে এই ব্যক্তি সাপোজ এইদিকে একে 5 একক বল প্রয়োগ করছে, আবার এই এই ব্যক্তিও একে উল্টো দিকে কিন্তু কত বল প্রয়োগ করছে? 5 একক। তাহলে আমি ধরে নিচ্ছি একটা বলের প্রকৃতি হলো প্লাস আর একটা বলের প্রকৃতি মাইনাস, ফলে যোগফল কি হবে? 0। কিন্তু 0 হলেও এরা যে পরস্পরকে ধাক্কা দিল, এই ধাক্কার ফল কিন্তু আমি ঠিকই দেখলাম, এদিকে ছিটকে পড়লো, এদিকে ছিটকে পড়লো। হ্যাঁ। ঠিক তেমনই একটা বিস্ফোরক পদার্থের মধ্যে সাধারণত ধরো নানা রকম ক্ষতিকর দ্রব্যগুলো এরকম সাজানো থাকে, এরকম করে চারদিকে সাজানো থাকে স্টার বৃত্তের মতো। তারপরে যখন এখানে যখন ওই সেই কাঙ্ক্ষিত পদার্থটি বিস্ফোরিত হয়, এখানে যখন এই বিস্ফোরণটা ঘটে, তখন এই শক্তিটা যে চতুর্দিকে ছড়িয়ে পড়া সেটা এইরকম ভাবে হয় যে একজন আর একজনকে ধাক্কা দিয়ে এরা প্রচন্ড বেগে ওখান থেকে বের হয়ে চলে আসে। কথা বুঝতে পারছো কি? তার ফলে এখানেও কিন্তু শক্তির নিত্যতা বিধি কিন্তু তারা ঠিকই মেনে চলে। অর্থাৎ নিত্যতা বিধি কিভাবে? মানে ধরো আমি ধরি এই এই অংশটি, এর গায়ে হয়তো 200 পরিমাণ শক্তি প্রয়োগ করে, 200 একক শক্তি প্রয়োগ করে তারপর তোমার বাইরে হয়েছে, তাহলে যাকে ধাক্কা দিচ্ছে সেও তো 200 একক শক্তি লাভ করছে।
এর 200 একক যদি প্লাস হয় তাহলে এর 200 একক কত হবে? মাইনাস। এই প্লাস আর মাইনাসের যোগফল কিন্তু শেষে শূন্যই হুম। আশা করি মূল বিষয়টা বুঝতে জি পারছো। স্যার। সকল বিস্ফোরণের ক্ষেত্রে এটি ঘটে, কিন্তু বিস্ফোরণে একটা রীতি মেনে নেওয়া হয়, সেটি হলো তার ভর তার গতিশক্তির সাথে কিন্তু যে রিলেশনটি থাকে সেটা থাকে তার ব্যস্তানুপাতিক। ভর যত বেশি হবে হ্যাঁ। গতিশক্তি কিন্তু তার অনেক কম হবে। এবং এই কথাটা কিন্তু এখানে লেখা আছে, তুমি পড়ে দেখো যে গতিশক্তি ভরের ব্যস্তানুপাতিক। লাইনটার দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ। এই লাইনটা, এই যে কোড আনকোড, এটা দেখো। তো এটা আমার এখানকার হয়তো বিশেষ কোনো অংশের জন্য প্রয়োগ করা যাবে। জি আশা স্যার। করি এটা বুঝছো। এখন গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে কি না? ঋণাত্মক এই কারণেই হতে পারে না, কারণ যেহেতু এম তো ধ্রুবক, তাহলে ভিটা যদি ঋণাত্মক হয় তাহলে ভি স্কোয়ার দেওয়া আছে, সে কারণের জন্য এটি ঋণাত্মক হতে পারে না। একটি হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান হলে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। এর কারণটা কি? এর কারণটাও কিন্তু আমরা ক্যালকুলেশন করে এখানে দেখাতে পারি যে হালকা বস্তু কিভাবে তার গতিশক্তি বেশি করে নেয়। তো ভারী বস্তুর গতিশক্তি সেক্ষেত্রে কিন্তু কম হবে, হালকাটার বেশি হবে। কারণটা কি? হালকা বস্তুর ভরবেগ বেশি সমান হওয়ার অর্থ হচ্ছে তার বেগটা বেশি হবে, আর বেগ বেশি হলো হাফ এম ভি স্কোয়ার, যেহেতু ভির ওপর স্কোয়ার হয়, তো সুতরাং বেগ যত হুম। বেশি হবে তত তার শক্তি বাড়বে। তো এই মোটামুটি এখানে হালকা ভারী নিয়ে ক্যালকুলেশনের অংশ দেয়া আছে, আমরা এদিকে যাচ্ছি না। এরপরে কাজ শক্তি উপপাদ্য, এটা আমাদের অলরেডি জানা। কেন জানা? আমরা তো গতিশক্তি বের করছি, মনে পড়ে কি? গতিশক্তি বের করার সময় আমরা যে ইকুয়েশনটি লিখি, এই যে দেখো আমি এখানে বোর্ড শেয়ারে দেখাচ্ছি, সেই ইকুয়েশনটা কিন্তু এরকম যে ডাব্লু ইজ ইকুয়াল টু এফএস, সেখানে আমরা লিখি এফ সমান কি? এফ ইজ ইকুয়াল টু হলো এম এ। তো এফ সমান যে এম এ লিখলাম, তাহলে এখানে আমি অনায়াসে লিখতেছি এম এ এস। এস এর মানটা বসায় দিই কোথায় থেকে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস কত? টোয়াইস এস। যেখানে ইউ সমান যদি 0 হয়, এই জিরোটা না লিখবো না, জিরোটা না লিখে ইউ এর মান রেখে দেব। তাহলে এখানে এস এর মান কত হবে? এখানে এস এর মান হবে তোমার হলো দেখো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হলো তোমার 2, এরকম মান আসবে। এই মানটা যদি এটি বসাই তাহলে রেজাল্টটা দাঁড়াবে হলো হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হলো হাফ এম ইউ স্কোয়ার, এরকম। তার মানে কি? গতিশক্তির পরিবর্তনের সমান না? কোন বস্তুর কৃত কাজ কি তার গতিশক্তি পরিবর্তনের সমান। বুঝতে পারছো কি? এখানে দেখো না, হাফ এম ভি স্কোয়ার হলো আদি আদি মানে মানে শেষ ভর গতিশক্তি, আর হাফ এম ইউ স্কোয়ার এটা কি? আদি গতিশক্তি। এই দুই গতিশক্তির বিয়োগফল থেকে আমরা পাচ্ছি কিন্তু কৃত কাজ। আর আগে আমরা কি করতাম? ইউ সমান 0 লিখতাম। ইউ সমান কি লিখতাম? 0। আমি মাঝখানে আবার ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। ও আচ্ছা, আমি তোমাকে দেখো এই ইকুয়েশন তোমার জানা আছে, আমি আবারও একটু বলে দিচ্ছি। আমি লিখছি জি কাজ স্যার। ডাব্লিউ সমান এফ এস, এফ হুম। সমান এম এ, যথারীতি হুম। এফ সমান এম এ বসাই দিছি। এখানে হ্যাঁ। এস এর মান বের করছি, এই যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। আমরা ইউ ইজ ইকুয়াল টু জি 0টা স্যার। বসালাম না, যদি না বসাই তাহলে এস এর মান কেটে হবে না? দেখো তো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ টোয়াইস। ভি স্কয়ার মাইনাস স্কয়ার বাই 2, হ্যাঁ। জি তখন স্যার। কিন্তু আমাদের মূল ইকুয়েশনটি ওখানে বসালে দাঁড়াবে হলো হাফ এম ভি স্কোয়ার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। মাইনাস হলো হাফ আচ্ছা, ইউ স্কয়ার তো 0, ইউ তো 0। এম ইউ স্কোয়ার। ঠিক আছে, ইউ তো 0 হচ্ছে না, তার মানে কি? এখানে দেখো তো, আদি আদি মানে শেষ হ্যাঁ গতিশক্তির জি স্যার। বিয়োগ হলো কি? আদি গতিশক্তি না? হ্যাঁ। দুই গতিশক্তির বিয়োগফল। জি স্যার। আশা করি এখন বুঝছো বিষয়টা। এইটাই কাজ ক্ষমতা, এইটা তোমার কাজ শক্তি উপপাদ্য। দেখো এই কথাটাই লেখা আছে।
এই যে কাজ শক্তি উপপাদ্যর ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য, এই যে দেখো এখানে কি লেখা আছে, কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। হ্যাঁ। এখানে আমি যদি দুটো লাইনের দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করব, আর একটা হলো এটা, ঠিক আছে জি কি? স্যার। আচ্ছা, তাহলে জি কাজ স্যার। শক্তি উপপাদ্যের মূল মূল থিমটা কি? মূল থিম করলে কিছুই না, কোনো বস্তুতে কাজ সম্পন্ন করলে সেখানে কাজ সম্পাদিত হবে এবং সম্পাদিত কাজের পরিমাণটা ধনাত্মক হলে তাহলে গতিশক্তি বাড়বে, আর গতিশক্তি যদি হ্রাস পায় তাহলে আমার ধরেই নিতে হবে কাজটি হবে ঋণাত্মক। এই বিষয়গুলো আমাদের গতিশক্তি বিষয়ে পড়াটা শেষ। এখন আছে বিভব শক্তি। বিভব শক্তির এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে, তুমি যদি একটু খেয়াল করো, আমরা এর পরবর্তী অংশে গিয়ে ইনশাআল্লাহ বিভব শক্তি নিয়ে আলোচনা করব।